আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আর এই বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি চলে এসেছি মোহাম্মদ ওবাইদুল্লাহ, 10 মিনিট স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। অ্যাডমিশনের প্রোগ্রামে যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো হচ্ছে পদ। তো আমরা বেসিক্যালি পদের ক্লাসগুলো নিয়ে থাকি একটু ভাগে ভাগে, মানে কথা আমরা ক্রিয়াপদ, অব্যয় পদ এগুলো আলাদা করে ক্লাস নিয়েছি এবং আমরা বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম পদ এগুলোরও ক্লাস নিচ্ছি। তবে কিভাবে? দুটো ভাগ করে। মানে আজকে আমরা পড়ব হচ্ছে মূলত প্রথম পর্বটা, আবার এটারই এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের এইগুলো নিয়ে যে দ্বিতীয় নাম্বার পর্ব সেখানেও আমরা আলোচনা করব। তো আমাদের এই ক্লাসগুলো একটু ভাগ ভাগ করে দেওয়ার মেন কারণটা হচ্ছে যে মূলত আলোচনাটা অনেক বিশাল, অনেক বড়। যদি সব একসাথে আলোচনা করে ফেলি তাহলে দেখা যায় সব গুলিয়ে যায়। তো এই ব্যাপারগুলোকে একটু ঠিকঠাক করে করার জন্যই মূলত হচ্ছে বেসিক্যালি আমরা ভাগ ভাগ করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। স্বাভাবিকভাবে আজকে প্রথম পর্বের মধ্যে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনা মূলত হচ্ছে বিশেষ্য, বিশেষণ, আর দ্বিতীয় পর্বের মধ্যে সর্বনাম নিয়ে আলোচনা করবে এবং আনুষঙ্গিক আরো বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। চলো আমরা আস্তে আস্তে এই পদের আলোচনা একটু চলে যাই। আমি আবারও বলছি, এই ক্লাসটার নাম আমি আলাদা করে পদ দেইনি, কারণ পদ বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যে সব পদ। কিন্তু এই পর্বে, এই ধারা, মানে এই সিরিজে, মানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, এই যে পর্বটা মেনটেন করছি সেখানে কিন্তু পুরো পদ নিয়ে আলোচনা করিনি। যেহেতু পুরো পদ নিয়ে আলোচনা করিনি সেই জন্য, সেই কারণে আমরা এখানে এই ক্লাসটার নাম আমরা পদ প্রকরণ দেইনি। কিন্তু পদ প্রকরণের আলোচনা আমরা এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম পদের এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এবং অব্যয় পদের মধ্যে আলোচনা করেছি। পাশাপাশি ক্রিয়াপদ নিয়ে আমাদের আলাদা ক্লাস রয়েছে। আশা করি সবগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের পদ নিয়ে এই যে বিশাল আলোচনা, সেই আলোচনার একটা সুরাহা হবে। তো বন্ধুরা, চলো আমরা পরের ধাপে চলে যাই। আমরা প্রথমেই যেটা আলোচনা করব পদ কি, যেহেতু পদের একদম একটা ইনিশিয়াল স্টেজে আমরা রয়েছি। তো এই পর্যায়ে এসে আমরা একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই যে পদ কাকে বলে। আসলে পদ কথাটা যখন আসে তখন সংজ্ঞাটা আমরা একটু পড়ে ফেলি। সংজ্ঞাটা কি বলছে? সংজ্ঞাটা বলছে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। এই সংজ্ঞাটা যখন বলা হয় তার পাশাপাশি আরেকটা ইনফরমেশন তোমাদেরকে একটু দিলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে পদ হওয়ার জন্য সাধারণত দুইটা ব্যাপার খেয়াল রাখা লাগে। এই দুইটা বিষয় কিন্তু আমাদের সংজ্ঞার মধ্যে রয়েছে। প্রথম কথা, অনেকেই যেটা বলে থাকে সেটা হচ্ছে পদ হওয়ার জন্য বিভক্তিযুক্ত হওয়াটা অনেক বেশি জরুরি। কিন্তু বিভক্তিযুক্ত হওয়ার পাশাপাশি বাক্যে থাকাটাও অনেকটা জরুরি। এখন বাক্যে থাকার সাথে বিভক্তিযুক্ত হওয়ার সম্পর্ক কি? আসলে বাক্যে থাকার সাথে বিভক্তি যুক্ত হওয়ার যে সম্পর্কটা হচ্ছে এরকম। খেয়াল করে দেখো, ধরো কোনো একটা শব্দকে আমি আলাদা করে লিখলাম। যেমন আমি যদি বলি যে রহিম বাড়িতে গেল, আমি যদি আলাদা করে বাড়ি লিখি তাহলে এটা শব্দ। কিন্তু এই বাড়ি যদি আবার বাক্যের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে পদ। কেন? কারণ হচ্ছে যে এর সাথে বিভক্তি যুক্ত হচ্ছে। তোমার প্রশ্ন হতেই পারে যে বাড়ির সাথে তো কোনো বিভক্তি নেই, মানে অতিরিক্ত কোনো কিছু নেই, মানে যেটা অতিরিক্ত যুক্ত হয় সেটাই তো হচ্ছে বিভক্তি যুক্ত। এখন বাড়ির সাথে তো বিভক্তি কোনো কিছু নেই, এই ক্ষেত্রে যুক্তি কি? এই ক্ষেত্রে যুক্তি হলো যে মূলত বাক্যের মধ্যে যারা বিভক্তিহীন থাকে তাদেরকে বলা হয় বিভক্তি শূন্য। বিভক্তি শূন্য মানে কি? সেটাও তো একটা বিভক্তি। তার মানে কি? বিভক্তি শূন্য মানে হচ্ছে বিভক্তি যুক্ত। আর যদি দ্বিতীয় তৃতীয়া থাকে তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই, সেখানে কোনো প্রবলেমই নেই। তাহলে দেখা যায় যে বাক্যের মধ্যে যদি কোনো শব্দ প্রবেশ করে তাহলে সে অটোমেটিক বিভক্তি থাকুক অথবা না থাকুক সেই ক্ষেত্রে সে বিভক্তিওয়ালা হয়ে যায়। আর বাক্যের মধ্যে থাকলে বিভক্তিওয়ালা হয়ে গেলেই সেই শব্দকে অথবা ধাতুকে, ধাতু বলতে যে ক্রিয়াপদের যে মূল তাকে বলা হচ্ছে আর কি, তো সেইটাকে কি বলা হয়? আর সেটাকে পদ বলা হয়। যে শব্দই হোক অথবা ধাতু নির্দেশ করুক, যেটাই হোক না কেন সেটা কি হয়ে যাবে? পদ হয়ে যাবে। এই হচ্ছে পদের ব্যবহার।
পদ ব্যাপারটা কোথায় হয়? বাক্যে হয়। আর বাক্যে কখনো শব্দ হয় না। বাক্যের সবগুলোকেই বেসিক্যালি কি বলা হয়? পদ বলা হয়। আশা করি তোমাদের পদ নিয়ে যে আলোচনাটা এটা বোঝাতে পেরেছি। মানে শুধুমাত্র সংজ্ঞাকেন্দ্রিক চিন্তার পাশাপাশি আমরা চেষ্টা করব শুধু বই অনুযায়ী না, বইয়ের বাইরেও বেশ কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব পুরো ক্লাস জুড়েই। এবার আমরা চলে যাব হচ্ছে পদ কত প্রকার। আসলে পদ 2 প্রকার। এখন তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে পদ প্রধানত কত প্রকার, পদ যদি জিজ্ঞেস করা হয় পদ প্রধানত কয় প্রকার, সেক্ষেত্রে তুমি উত্তর দিবে 2 প্রকার। আর যদি বলা হয় পদ মোট কয় প্রকার, সেই ক্ষেত্রে তুমি উত্তর দিবে হচ্ছে 5 প্রকার। সেটা কীভাবে আমি একটু বুঝিয়ে দিই। তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় প্রধানত, তখন তুমি 2 বলে উত্তর দিবে হচ্ছে সব্যয় এবং অব্যয়। পরবর্তীতে আবার সব্যয়টা ভাগ হয়ে গিয়েছে 4টা ভাগে। পরবর্তীতে সব্যয়টা 4টা ভাগে ভাগ হয়ে গিয়েছে বলতে সে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াতে, আর অব্যয়টা আলাদা রয়ে গিয়েছে। এখন তুমি যদি পদের পুরো সবগুলোকে একসাথে বলো মোট কয় প্রকার, সেক্ষেত্রে 5টা, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু তুমি যেহেতু বড় হয়ে গিয়েছো, এখন কিন্তু ছোটবেলার কথা বললে হবে না। ছোটবেলার চিন্তা ভাবনা এখন বাদ দিয়ে তোমাকে এইটা চিন্তা করতে হবে যে পদ প্রধানত মূলত হচ্ছে 2 প্রকার, সব্যয় অব্যয়। আর সব্যয় পদ যেটা রয়েছে সেটা হচ্ছে 4 প্রকার। সেই ক্ষেত্রে কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আর আলাদাভাবে হচ্ছে অব্যয় পদ। এখন তোমার প্রশ্ন হতেই পারে যে এই পদ 2 প্রকার, এখানে সব্যয় এবং অব্যয়, এদেরকে কেন আলাদা 2টা নাম দেওয়া হলো? মানে সব্যয়টা কি, অব্যয়টা কি, কেন আলাদা করে ভাগ করা হলো? ছোটবেলা থেকে তো আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এটা পড়ছিলামই। তো ওই পড়া বাদ দিয়ে কেন আলাদা করে 2টো প্রকার এখানে করা হলো? কেন করা হলো? চলো তার উত্তরটা আমরা পরের স্লাইডে খুঁজি। আমরা এই স্লাইডে একটু আলোচনা করবো বেসিক্যালি সব্যয় পদ নিয়ে। দেখো, সব্যয় পদ আসলে মূলত হচ্ছে 4 প্রকার। সব্যয় কাকে বলা হয়? সব্যয় মূলত বলা হয় যে তার নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর। এটা হচ্ছে সব্যয়ের একদম বেসিক লাইন। আমি আবারও বলছি, সব্যয় সে কি করতে পারে? সে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ সে পরিবর্তন হয়। আচ্ছা, এখানে ব্যয় মানে কি? মানে ব্যয় মানে তো পরিবর্তন, মানে সব্যয় মানে ব্যয়, পরিবর্তনটা হয়। আর অব্যয় মানে কি? পরিবর্তন হয় না। তো যেখানে পরিবর্তন হয় না, সে তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না, মানে অব্যয় তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না এবং তার পরিবর্তন হয় না। আর সব্যয় মানেই তো সে পরিবর্তন হওয়ার যোগ্য। সে যেরকম পরিবর্তন হয়, একইভাবে কিন্তু সে অর্থ প্রদান করে। এই 2টো বিষয় তার ক্ষেত্রে কিন্তু সঠিক। আচ্ছা, এখন এই সব্যয়টা হচ্ছে সেক্ষেত্রে 4 প্রকার হচ্ছে। কেন? কারণ বিশেষণ বা বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়া, এরা প্রত্যেকেই কি করতে পারে? এরা প্রত্যেকেই অর্থ দিতে পারে এবং এরা প্রত্যেকেই পরিবর্তন হয়। তো যেহেতু এরা পরিবর্তনশীল এবং নিজে নিজে অর্থ প্রকাশে স্বনির্ভর, এই কারণে এরা হচ্ছে সব্যয়। আর এই যে বেচারা অব্যয়, এই অব্যয় সে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর না এবং সে পরিবর্তন হয় না, কিন্তু বাক্যের অর্থ প্রকাশে বা বাক্যের শোভা বর্ধনে সে কাজ করে। ব্যাপারটা কি গুলিয়ে গেল? গোলাতেই পারে। আসলে অব্যয়ের আলোচনাটা একটু গোলানো পরিস্থিতির। তবে আমার তোমাদের প্রতি অনেক রিকোয়েস্ট থাকবে যে অব্যয় যে আলাদা করে ক্লাস রয়েছে, সেই ক্লাসটা তোমরা দেখে নিবে। আমরা আপাতত এখানে অব্যয়ের কোনো আলোচনা করবই না। মানে আমাদের এই সিরিজে কোনো অব্যয়ের আলোচনা করব না বা ক্রিয়াপদের আলোচনা করব না, কারণ ক্রিয়াপদের আলোচনা অনেক ব্যাপক এবং অব্যয় পদের আলোচনা অনেক ব্যাপক। সেগুলো আমরা আলাদা আলাদা ক্লাসে ভিডিও করে তোমাদেরকে লেকচার দিয়েছি। আশা করি সেগুলো তুমি ফলো করবে। এখানে তুমি অব্যয় পদের কোনো আলোচনা পাচ্ছ না। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা প্রাথমিক যে কথা, যে কেন সব্যয় অব্যয় আলাদা করা হলো, তো সেই বিষয়টা তোমাদের কাছে একদমই ক্লিয়ার। সব্যয় কাকে বলা হচ্ছে, অব্যয় পদ কাকে বলা হচ্ছে, এগুলো প্রাথমিক আলোচনা করেছি। আমি কিন্তু আবারও বলছি, বিস্তারিত আলোচনা আমি করিনি। বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। এবার চলো আমরা পরের ধাপে চলে যাই। আমরা এই ধাপে স্বাভাবিকভাবে আলোচনা করব হচ্ছে বিশেষ্য পদের প্রকারভেদ নিয়ে। অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো, আচ্ছা বিশেষ্য পদের প্রকারভেদের আগে বিশেষ্য কাকে বলে একটু জেনে নিলে হয় না? অবশ্যই জেনে নিলে হয়। এতই ঠুনকো একটা সংজ্ঞা, যে সংজ্ঞাটা মনে হয় না জানলেও আমাদের কোনো প্রবলেম নেই। কারণ ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে
এখানে আলোচনা একটু কমই করব অবশ্যই, একবারে করব না তা না, অবশ্যই করব, তুলনামূলক তার প্রাধান্য অনেক কম থাকবে, তার জন্য এখানে ওই বিশিষ্ট সংজ্ঞাটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আর আমি একটু সংজ্ঞা কেন্দ্রিক পড়ানো পছন্দ করি না। বরাবরের মতো আমি সংজ্ঞা মুখে মুখে ঠিকই বলি, কিন্তু পড়ানোর বেলায় বা কোনো কিছু বোঝানোর বেলায় বা কোনো কিছু নির্ণয় করার বেলায় আমি সংজ্ঞা নিয়ে আলোচনা খুব কমই করি। এটা আমার একটা পড়ানোর একটা ধরন। যারা নিয়মিত ক্লাস করো আমার, তারা কিন্তু তোমরা এটা জেনে থাকবে। আচ্ছা, এবার গেল হচ্ছে বিশেষ্য পদের প্রকারভেদে একবারে চলে আসি। বিশেষ্য পদের আচ্ছা কাকে বলে যদি চট করে যদি বলি, যে কোনো কিছুর নামকেই বেসিক্যালি বিশেষ্য বলে, মানে যেটা নাউন সেটাই বিশেষ্য। বাক্যের মধ্যে ব্যবহৃত সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, বস্তু, স্থান, কোনো সমষ্টি বা কোনো কাল, ভাব, কর্ম বা গুণের নাম যে কোনো কিছু যদি বোঝানো হয় সেক্ষেত্রে তাকে বিশেষ্য পদ বলে। আশা করি এই সংজ্ঞাটা বইয়ের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, তুমি এটা মাথায় রাখতেই পারো। তো চলো আমরা আসলে মূল আলোচনায় চলে যাই। আমাদের বিশেষ্যের যে প্রকারভেদ, বিশেষ্য 6 প্রকার। আসলে 6 প্রকার কি কি? 6 প্রকার হচ্ছে সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, ভাববাচক এবং গুণবাচক। আমি সবগুলো বাচক নিয়ে কথা বলবো আস্তে আস্তে। প্রথমেই আমরা সংজ্ঞাবাচক নিয়ে কথা বলি। খেয়াল করে দেখো, সংজ্ঞাবাচকের আবার কিন্তু আরেকটা নাম রয়েছে, মনে রাখতে হবে। সংজ্ঞাবাচককে কিন্তু নামবাচক বলা যায়। আমি আবার বলছি বন্ধুরা, সংজ্ঞাবাচকের যে অপর নাম, সেই অপর নাম হচ্ছে নামবাচক। সংজ্ঞাবাচকটা যখন তুমি পড়বে তখন একটা কথা মাথায় রাখবে, যে কোনো পদ দ্বারা যদি কোনো ব্যক্তি বা কোনো ভৌগোলিক স্থান বা সংজ্ঞা টাইপের এবং কোনো গ্রন্থ বিশেষের নাম, কোনো কিছু যদি কোনো কিছু বোঝায়, তাহলেই সেটা হচ্ছে বেসিক্যালি সংজ্ঞাবাচক। বা যে কোনো নাম বোঝালেই হচ্ছে সেটা হচ্ছে সংজ্ঞাবাচক, যে কোনো নাম। তো আশা করি ব্যক্তির নাম বলো, ভৌগোলিক স্থান বলো, কোনো কিছুর মানে যাই কিছু বলো না কেন, ওরকম যদি কোনো গ্রন্থ টাইপের কোনো নাম যদি পাও, তো সেই ক্ষেত্রে আশা করি সেগুলো কি হবে, সেগুলো কিন্তু সবসময় কি হবে, অবশ্যই সংজ্ঞাবাচক হবে। এবার চলো আমি যদি ব্যক্তির নাম যদি বলি, ব্যক্তির নামের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে নজরুল, ওমর। তারপর যদি ভৌগোলিক কোনো স্থানের যদি কথা বলি, সেটা হচ্ছে ঢাকা, মেঘনা। তারপর হচ্ছে কোনো ভৌগোলিক সংজ্ঞা টাইপের যদি কোনো কিছু বলি, যেমন মেঘনা কিন্তু ভৌগোলিক সংজ্ঞার মধ্যে পড়ে, বা হিমালয় ভৌগোলিক সংজ্ঞা টাইপের যে কথাগুলো সেগুলোর মধ্যেই পড়ে। আবার গীতাঞ্জলি, এটা বইয়ের নামের মধ্যে পড়ে। গীতাঞ্জলি, অগ্নিবীণা, দেশে বিদেশে। তারপর হচ্ছে অগ্নিবীণা হচ্ছে নজরুলের, দেশে বিদেশে হচ্ছে সৈয়দ মুজতবা আলীর। আর বিশ্বনবী, এটাও কিন্তু এখন এখানে একটা কথা আছে, বিশ্বনবীটা কিন্তু ইম্পর্টেন্ট। বিশ্বনবী কিন্তু নর্মালি এটা হচ্ছে দেখতে মনে হয় যে এটা জাতিবাচক, মানে কোন একটা, কিন্তু এটা যে একটা জাতিবাচক বা বস্তু সমষ্টির একটু গ্যাঞ্জাম লেগে যায়। অত কথা চিন্তা না করে একটা কথা খালি মনে রাখবা, বিশ্বনবী হচ্ছে বইয়ের নাম। তো যেহেতু বিশ্বনবী বইয়ের নাম, ওই যে বলেছিলাম গ্রন্থের নাম হলেও কি হয়, সংজ্ঞাবাচক বিশেষ্য হয়। তো ওইটা দিয়ে বিষয়টা মনে রাখতে হবে। মানে সবই তো বেসিক্যালি দিন শেষে মুখস্থই করব, মুখস্থ করার পদ্ধতি একটু জানাই দেওয়া আর কি। ওকে, এবার চলো জাতিবাচক। আচ্ছা, আরেকটা কথা কিনা আমি বলতে একদম ভুলে গিয়েছি। সংজ্ঞাবাচককে বেসিক্যালি আমরা ইংলিশে যেটা পড়ে থাকি আর কি, ইংলিশে আমরা এটাকে প্রপার নাউন বলি। তো প্রপার নাউনগুলা কিন্তু আবার বাংলাতে এসে সংজ্ঞাবাচক বিশেষ্য হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। আর জাতিবাচক যে বিশেষ্য, এই জাতিবাচক বিশেষ্যগুলোকে যদি তুমি ইংলিশে বোঝার চেষ্টা করো, তাহলে আমি বলবো জাতিবাচক বিশেষ্য ইংলিশে বেসিক্যালি বলা হয় হচ্ছে কমন নাউন। কমন নাউনগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এবার চলো, কমন নাউনগুলো কি বোঝাচ্ছে? মানুষ। মানুষ কেন কমন হলো? মানে মানুষ বলতে তো মানুষের মধ্যে তো অনেকগুলো প্রকারভেদ আছে, মানুষের অনেক ধরন আছে। মানুষের যদি প্রকারভেদ বলো তাহলে হচ্ছে লম্বা মানুষ, খাটো মানুষ, কালো মানুষ, ছোট মানুষ, তারপর হচ্ছে ছেলে মানুষ, মেয়ে মানুষ, বুড়ো মানুষ, জোয়ান মানুষ, হ্যাঁ, সব রকম আছে। তো মানুষের তো প্রকারের অভাব নেই, বিভিন্ন মানুষের যদি প্রকারভেদ করা হয় সকল রকম বোঝায়। কিন্তু যখন শুধু মানুষ বলা হয় তখন সে কিন্তু কমন হয়ে যায়। যেহেতু সে কমন হয়ে গেল, তো সেই কারণে ওই মানুষটা তখন জাতিবাচক, মানে পুরো জাতটাই বোঝালো। গরু বললে গরুর তো কত রকম জাত আছে, পাখি বললে পাখির তো কত রকম জাত আছে, নদী বললে তো নদীর তো কোনো অভাব নেই, দুনিয়াতে পৃথিবীতে বহু নদী আছে, কোনো স্পেসিফিক তো নদী কোনো কিছুকে বলে না, পুরো নদী জাতকেই বোঝায়।
ইংরেজ বললে সেক্ষেত্রেও কিন্তু ইংরেজ জাতদেরকে বোঝালে, বা বাঙালি বললে, এই কথাগুলো হচ্ছে বেসিক্যালি কি হবে, জাতিবাচক, বা যেটাকে আমরা ইংলিশে যেটা ইন্ডিকেট করি সেটা হচ্ছে কমন নাউন। তো বেসিক্যালি মাথায় রাখতে হবে যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের কিন্তু কোনো নাম বোঝালেই সেটা জাতিবাচক হবে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এরপর আসো বস্তুবাচকে। বস্তুবাচক যখন হবে, বস্তুবাচকের আরেকটা নাম একটু মনে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্রব্যবাচক, মানে দ্রব্য অথবা বস্তু। তাহলে এই দ্রব্য বা বস্তু যদি বলি তাহলে কি হয়, দ্রব্য বস্তুবাচক খুব একটা মাথা ঘামানোর কোনো দরকার নেই। যে কোনো উপাদানবাচক পদার্থ বা কোনো বস্তুবাচক বা দ্রব্যবাচক কিছু হলেই, বা যদি ধরো সেই আবার এই জাতীয় বস্তু যদি সংখ্যা নির্ণয় করা যায় বা পরিমাণ নির্ণয় করা যায়, সেটাও কিন্তু কি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা অবশ্যই বস্তুবাচকের মধ্যে হতে পারবে। মানে এই বস্তু মানে বস্তু তো কিছু আছে সংখ্যা এবং পরিমাণ নির্ণয় করা যায়, তো যেগুলো সংখ্যা পরিমাণ নির্ণয় করা যায় সেগুলো। আর যদি মনে করো যে সংখ্যা কতগুলো আছে সংখ্যায় নির্ণয় করা যায়, কতগুলো পরিমাণে নির্ণয় করা যায়, তো সেইগুলো সবগুলোই কিন্তু বস্তুবাচকের মধ্যে চলে যাবে। তা আমরা এরকম যেগুলো গুনতে পারি আর কি, যেমন বই, কলম, থালা, এগুলো তো গোনা যায়, কিন্তু স্বাভাবিকভাবে লবণ, পানি, চিনি এগুলো তো আর গোনার মধ্যে পড়ে না, বাট এটা আমরা পরিমাণের মধ্যে দেখি। তো সেটা পরিমাণবাচক হোক অথবা গোনা, মানে এক কথায় ইংলিশে যেটাকে বলা হয় তাকে কাউন্টেবল বা আনকাউন্টেবল, যেটাই হোক না কেন সেটা কিন্তু বস্তুবাচক বিশেষের মধ্যে পড়বে। তাই হচ্ছে হিসাব। এরপর যদি আসো যে সমষ্টিবাচক, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কালেকটিভ নাউন, এটা হচ্ছে কোনো একটা সমষ্টি বা কোনো একটা দল এরকম টাইপের বোঝাবে। যেমন কোনো একটা সভা যখন বোঝায় কোনো ওই নির্দিষ্ট একটা সমষ্টি বা দল বোঝায়। সমিতি বললেও ওটা একটা স্পেসিফিক একটা দল বোঝায়। তারপর মানে ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু সংখ্যক ব্যক্তি অথবা প্রাণী এগুলোর একটা সমষ্টি বোঝাবে। এখন যদি বলি ক্রিকেট দল, তাহলে ক্রিকেট দল বলতে ওই ক্রিকেটের মানুষগুলোকে বোঝাবে, তাই না? বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দলের মানুষজনকে বোঝাবে। সমিতি, ধরো কোনো একটা সমিতির নাম বললাম, আমি বললাম হচ্ছে মেঘনা সমিতি, ওই মেঘনা সমিতিতে যে 100 জন লোক আছে সেই 100 জন লোককে স্পেসিফিকভাবে বোঝাবে, নির্দিষ্ট এরকম কোনো একটা সমষ্টি বা দল টাইপের কিছু একটা বোঝাবে। ঠিক আছে? জনতা বলি, দল বলি বা ঝাঁক বলি, ওই যে এক ঝাঁক পাখি, তো ওই কোন একটা পাখির ঝাঁক বা যাই বলি না কেন ওটা কিন্তু একটা সমষ্টি বোঝায়। এই টাইপের যদি কোনো কথাবার্তা কখনো যদি শোনা যায় তাহলে সেটা অবশ্যই সমষ্টিবাচক বিশেষের মধ্যে পড়ে যায়। এবার চলে আসি ভাব কথাটার মধ্যে। খেয়াল রাখতে হবে, ভাব কথাটা আমরা অনেক জায়গায় পাই। হ্যাঁ, ভাব কথাটা আমরা অনেক জায়গায় পাই। ভাব যখন কথাটা আসবে বেসিক্যালি ভাববাচক, এই ধরনের কথাগুলো যেমন বাচ্চের মধ্যেও কিন্তু আমরা ভাব পেয়েছিলাম, তারপর কারকের মধ্যেও কিন্তু এক জায়গায় আমরা ভাববাচক কর্তা পেয়েছিলাম। ওই যে কর্তা কারক মানে কর্তৃকারকের মধ্যে ভাববাচক কর্তা, বাচ্চের মধ্যে ভাববাচক, তারপর এইখানে বিশেষের মধ্যেও ভাববাচক পাচ্ছি। এই যে ভাববাচক কথাটা আমরা বিভিন্ন জায়গায় পাই। আসলে এই ভাববাচক কথা যখন বিভিন্ন জায়গায় পাই, সেক্ষেত্রে ভাববাচকের জন্য যে কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, ক্রিয়া টাইপস কোন একটা কিছু বোঝায়। কি বললাম? ক্রিয়া টাইপস। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে দেখো, এই যে গমন করা, গমন মানে কি? যাওয়া। এই যে গমন মানে যে যাওয়া, এই যাওয়া দ্বারা যাওয়া, যদি সে যাবে তাহলে হচ্ছে এটা ডাইরেক্ট ক্রিয়া বোঝালো। কিন্তু খেয়াল করে দেখো, যদি গমন বোঝায় তাহলে পরে সে আগে গেল না, এখন গেল না, পরে গেল, এরকম তো কোনো কিছু বোঝাচ্ছে না, কিন্তু যাওয়াটা বোঝাচ্ছে, জাস্ট কাজটাই বোঝাচ্ছে। কিন্তু কাজের মধ্যে খেয়াল করে দেখো, এই কাজের মধ্যে কোনো কি থাকবে না? ক্রিয়ার কাল থাকবে না, দ্যাট মিনস টেন্স থাকবে না, শুধু কাজটাকেই বোঝাবে, কাজের নামটাকে বোঝাবে, কাজের নামকে নির্দেশ করবে, কিন্তু ওই কাজের নাম নির্দেশ করার পাশাপাশি তার সাথে কোনো ধরনের কোনো কি বোঝাবে না, কোনো টেন্স বোঝাবে না। আমি যদি বলি দর্শন, তার মানে সে খাবার কাজটা বোঝায়, দুঃখিত, দেখার কাজটা বোঝায়। আমি যদি বলি ভোজন, তাহলে সেক্ষেত্রে খাবার কাজটা বোঝায়। আমি যদি বলি শয়ন, তাহলে সেক্ষেত্রে শোয়ার কাজটা বোঝায়। আমি যদি বলি গমন, তাহলে সেক্ষেত্রে যাওয়ার কাজটা বোঝায়। যাওয়ার কাজ, ওই কাজের নাম বোঝাচ্ছে, কিন্তু সে আগে গেল মানে অতীতকালে গেল না বর্তমানে গেল না ভবিষ্যতে গেল, এটা কিন্তু বোঝাচ্ছে না। যখন টেন্স চলে আসে তখন সেটা ক্রিয়াপদ হয়ে যায়। আর যদি টেন্স না হয়, শুধুমাত্র কাজটাকেই বললো আর কি, তখন সেটাকে কাজের নামগুলোকে কি বলা হয়? বেসিক্যালি মূলত হচ্ছে ভাববাচক বিশেষ্য, মানে তখন সেটা বিশেষ্য হিসেবে কাজ করে, তখন সেটা আর ক্রিয়াপদ হয় না। এরপর যদি আসো গুণবাচক বিশেষ্য। এখন এই গুণবাচক বিশেষ্যগুলো কিরকম হয়ে থাকে? এইগুলোও কিন্তু কোনো একটা বস্তুর
কোন একটা বিশেষ্য দ্বারা যদি ওই দোষগুণে যদি কি বোঝায় বিশেষণ। এখন নর্মালি বিশেষণ বলতে আমরা কি বুঝি? বিশেষণ বলতে বিশেষণ তো ঠিকই আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় যে ওই বিশেষ্যের যদি কোনো একটা গুণ টাইপের কিছু প্রকাশ পায় তখনই সেটা গুণবাচক বিশেষ্য হয়। মানে বিশেষ্যের আবার অ্যাডজেক্টিভ টাইপের কিছু একটা, মানে কোনো একটা গুণ প্রকাশ করবে। মধুরতা, তাহলে কোন একটা মধুরতা যখন বলা হয় তাহলে এখন মানে মধু মিষ্টত্বের একটা গুণ বোঝায়। যখন তারল্য কথাটা বলা হয় তখন ওই তরল দ্রব্যের একটা কি বোঝায়? কোন একটা গুণ বোঝায়। যখন তিক্ততা বলা হয়, যখন তিক্ততা কথাটা বলা হচ্ছে তখন তিক্ত দ্রব্যের দোষ গুণ বোঝাচ্ছে। তারপর যখন তারুণ্য বলা হয় তখন কি? ওই তরুণের যে গুণ ওইটা। তো এরকম যখন গুণ টাইপ কোনো কিছু বোঝায়, তারুণ্য, তিক্ততা, তারল্য, মধুরতা, এই টাইপ কথা, বা হচ্ছে যৌবন, তারপর হচ্ছে সৌরভ, এরকম সব কিছু, সুখ, দুঃখ, এগুলো তো সবই হচ্ছে বিশেষ্য। কিন্তু কি ধরনের বিশেষ্য? এক প্রকার একটা গুণ প্রকাশ করা বিশেষ্য। তো এই যেগুলো দেখবা একটু গুণ প্রকাশ করে সেইগুলোকেই বেসিক্যালি বলা হয় গুণবাচক বিশেষ্য। আশা করি তোমাদের কাছে এই যে বিশেষ্য সংক্রান্ত যে ঝামেলাগুলো সেগুলো একদম ক্লিয়ার করতে পেরেছি। সংজ্ঞাগুলো বইয়ের মধ্যে খুব ভালো করে লেখা আছে, টুকটাক সংজ্ঞা আমি নিজেও আলোচনা করেছি, তবে আমার কাছে মনে হয়েছে এই উদাহরণগুলো মনে রাখাটা তোমাদের জন্য একটু জরুরি। পাশাপাশি বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা আরো বেশি করে ঝালাই করতে পারো। তা বিশেষ্য নিয়ে আলোচনা এখানেই শেষ, আমরা পরের ধাপে চলে যাব। এই ধাপে আমরা আলোচনা করব হচ্ছে বিশেষণ পদের প্রকারভেদ। এখন বিশেষণ পদের প্রকার, বিশেষণ কি সেটা তো বুঝতেই পারছো, বিশেষণ কাকে বলে সেটা ছোট্ট করে একটু কথা বলে নেই। এখানে আলাদা করে সংজ্ঞাটা লেখার আমার একটা কারণ রয়েছে, কারণটা আগে একটু বুঝতে হবে। কারণ বইয়ের মধ্যে একটা কথা লেখা থাকে, সেটা হচ্ছে যে পদ বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদের দোষগুণ, কিন্তু এইখানে কিন্তু অব্যয় পদের কথাটা বলা হয় না এবং বিশেষণের কথাটা বলা হয় না। কিন্তু তুমি খেয়াল করে দেখো, আমরা যখন পড়বো একটু পরেই তো আমরা বিশেষণ নিয়ে তো একটা ব্যাপক আলোচনা, বিস্তারিত আলোচনা সেখানে আমরা করব। আমরা সেই আলোচনায় দেখতে পাই যে আসলে বিশেষণ কিন্তু সবগুলারই হচ্ছে কি করে, সবগুলোর মানে বিশেষণেরও বিশেষণ হয়, আবার বিশেষ্যের বিশেষণ হয়, সর্বনামের বিশেষণ হয়, ক্রিয়াপদের হয়, অব্যয়ের হয়, সবারই হয়। তো যেহেতু সবগুলো পদেরই হয়, তার মানে বেসিক্যালি পদের দোষগুণগুলাই তো হচ্ছে সে বলে। তো ওই পদের দোষ গুণ বা অবস্থা, পরিমাণ, সংখ্যা যাই বোঝাক না কেন সবই হচ্ছে বিশেষণ। তো এখন এগুলার অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, যেমন বিশেষ্যর বেশ কয়েকটা প্রকার রয়েছে। তো চলো আমরা সেই প্রকারগুলো নিয়ে একটু আস্তে আস্তে আলোচনা করব। প্রথমেই আমরা বিশেষ্য জানি, বিশেষ্য সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণের আলোচনাটা একটু তুলনামূলক সহজ, আমরা সেটা আলোচনা করব। আর ভাব বিশেষণটাই এখান থেকে বেসিক্যালি পরীক্ষা আসে। আমি বলছি না যে নাম বিশেষণ থেকে পরীক্ষা আসে না, আসে, তবে যদি বলি এটা মধ্যে অনেক ইম্পর্টেন্ট পার্টটা কোথা, অবশ্যই হচ্ছে ভাব বিশেষণ, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তো আমরা ভাব বিশেষণের কথা বলবো, তবে আগে আমাদের মনে হয় নাম বিশেষণ নিয়ে একটু আলোচনা করা উচিত। এটার একটা ব্যাপক আলোচনা রয়েছে। চলো, আলোচনাটা যদিও সহজ, যদি তারপরে একটু করে ফেলি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমরা প্রথমে নাম বিশেষণের যে প্রকারভেদগুলো, সেই প্রকারভেদগুলো তোমাদের সামনে একটা একটা করে দেখানোর চেষ্টা করব। চলো আমরা একটু একটু দেখে ফেলি। আমরা এই পর্যায়ে নাম বিশেষণের প্রকারভেদগুলো দেখব এবং তার পরবর্তী পর্যায়ে বিভিন্নভাবে যে বিশেষণ গঠনের যে একটা পদ্ধতি, মানে কি কি ধরনের ভাবে কি কি ভাবে বিশেষণ পদ শব্দটা গঠিত হতে পারে, পদ গঠিত হতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যায়ে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে রূপবাচক। রূপবাচক বলতে খেয়াল করে দেখো, এখানে নীল তো হচ্ছে বেসিক্যালি বিশেষণ, এতে কোনো সন্দেহ নেই, গুণ প্রকাশ করছে। কিন্তু আকাশের তো রূপটা, মানে আকাশটা দেখতে কেমন সেটাই তো বোঝাচ্ছে। মাঠটা দেখতে কেমন, মাঠের চেহারাটা কেমন, রূপটা কেমন সেটা বোঝাচ্ছে। আবার যদি বলি যে মেঘটা কেমন, মেঘটা দেখতে কালো, তো কালোর রূপটা, মানে ওই যে কালো একটা রূপ, সেই রূপ বোঝাচ্ছে দেখে, এটা হচ্ছে রূপবাচক। তো যেটা কোনো একটা রূপ বোঝায়, যে কোনো কিছুর রূপ বোঝায়, চেহারাটার কোনো একটা বিশেষণ দেয়, তো সেটাই বেসিক্যালি রূপবাচকের মধ্যে পড়ে। এরপর যদি বলি গুণবাচক, মানে কোনো একটা গুণ প্রকাশ করা, যেমন চৌকস লোক। আর খেয়াল করে দেখো, এই চৌকস লোকটা, এই লোকটা কেমন, চৌকস, অবশ্যই এটা তার একটা গুণ প্রকাশ পাচ্ছে। কারিগরটা কেমন,
দক্ষ। উচ্চারণটা দক্ষ না, আমি আবারও বলছি উচ্চারণটা দক্ষ। হ্যাঁ, এটা কেন উচ্চারণ দক্ষ? আশা করি উচ্চারণের ক্লাসের মধ্যে উত্তর পাবা, এখানে দিব না। উচ্চারণের ক্লাস দেখতে হবে, তাহলে এই উত্তরটা পেয়ে যাবা। আচ্ছা, এরপর হচ্ছে ঠান্ডা হাওয়া। হাওয়াটা কেমন? ঠান্ডা। তাহলে ঠান্ডা তো হাওয়ার একটা গুণ, তো ওই জন্য আবার এখানে তুমি মনে করতে পারো সবই তো গুণ, এটা আলাদা করে ব্যাপার বলার দরকার ছিল কি? দেখো, হাওয়ার গুণটা হচ্ছে ঠান্ডা, কিন্তু চেহারা তো আর না, তাই না? লোকটা চৌকস, ওটা তার চেহারা না। কারিগরটা দক্ষ, রেখে চেহারা, ওটা তার গুণ আর কি। তো এই জন্য আলাদা আলাদা স্পেসিফিকভাবে এইগুলো বলা হচ্ছে। তারপরে যদি অবস্থা বোঝায়, কোনো একটা অবস্থা বোঝায়, অবস্থাও কিন্তু তার একটা গুণ হতে পারে। যেমন তাজা মাছ, মাছটা কি অবস্থা, কেমন? ও তাজা আছে। রোগা ছেলে, তো এই রোগা বা খুব তাজা বা শক্তিশালী, এইগুলা তো হচ্ছে তার হচ্ছে কি একটা অবস্থা। অবস্থানবাচক এই ধরনের গুণগুলাকে বলা হয় অবস্থাবাচক গুণ, বা আলাদা করে বললে বিশেষণ আর কি। ওকে, সংখ্যাবাচকটা বোঝাটা অনেকটা সহজ, কারণ হচ্ছে সংখ্যাবাচকটা সংখ্যা বোঝায়। যে কোনো সংখ্যাই কিন্তু হচ্ছে বিশেষণ, যে কোনো সংখ্যা। কারণ সংখ্যা মানেই তো কোনো একটা কত 1 2 3 4। তাহলে যখনই বলা হয় 10 টাকা, তখন আমরা ওটার একটা আমাদের মাথায় একটা সেন্স কাজ করে। যদি বলা হয় 100 টাকা, তাহলে একটা সেন্স কাজ করে। 1 কোটি টাকা, সেটা তো বিশাল ব্যাপার স্যাপার। তো এইগুলো কিন্তু সবসময় বিশেষণ হিসেবে আসে। কি ধরনের বিশেষণ? সংখ্যাবাচক বিশেষণ। তো যে কোনো সংখ্যা যদি আমরা দেখতে পাই, 1000 লোক, 10 টাকা, 100 টাকা, মানে 100 টাকা আর কি, ওটাকে 100 টাকাও মাঝে মাঝে বলি আমরা। হ্যাঁ, তো এই সবগুলোই কিন্তু হচ্ছে কি নাম বিশেষণের একটা প্রকারভেদের মধ্যেই পড়ছে। আমরা এরপর দেখি ক্রমবাচকগুলো প্রায় কিন্তু আমরা করি। এটা আমরা সংখ্যাবাচক শব্দের মধ্যে আমরা দেখেছিলাম যে ক্রমবাচক, দশম মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা তো একটা ক্রম, মানে একটার পর একটা। ক্রম মানে কি? একের পর এক। তো এরকম দশম শ্রেণী, তারপর হচ্ছে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এগুলা। তারপর হচ্ছে যে 70 পৃষ্ঠা বা 80 পৃষ্ঠা বা 71 পৃষ্ঠা বা যাই বলি না কেন, এই ধরনের একটার পর একটা যখন বোঝাচ্ছে, তখন কিন্তু সেটা সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে ক্রমবাচক বোঝাচ্ছে, ক্রমবাচক। আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়। এখন তোমাদের একটা প্রশ্ন হতেই পারে যে সংখ্যাবাচক আর ক্রমবাচকের এক্সাক্ট পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে যে একটার পর একটা বোঝায়। আর সংখ্যা বলতে যে কোনো সংখ্যা, মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি এখন 1 কোটি বলি, তো 1 কোটি, 10 কোটি বলি 10 কোটি, ওই সবগুলাই হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে আর কি, একটা নির্দিষ্ট একটা সংখ্যা, নাম্বার বোঝাই দিচ্ছে। কিন্তু এই পৃষ্ঠার ক্ষেত্রে বলি, বা হচ্ছে কোনো একটা পর্বের ক্ষেত্রে বলি, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, যেমন আমরা ক্লাস নেই, ক্লাসের পর্ব বলি, শ্রেণীর পর্ব বলি, তারপর কোনো একটা নাটকের পর্ব বলি, বইয়ের পৃষ্ঠা বলি, বা হচ্ছে কোনো অধ্যায়ের পর্ব বলি, যাই বলি না কেন, এগুলো কিন্তু একটার পর একটা ক্রম বোঝায়। একইভাবে আমাদের হচ্ছে শ্রেণীটা যখন আমাদের মেধাক্রম দেওয়া হয়, সেটাও তো একটা ক্রম। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ক্রমবাচক হয়। সেখানেও সংখ্যা ব্যবহার করা হয়, তবে সেখানে সংখ্যা ক্রমান্বয়ে ব্যবহার করা হয়। তো সংখ্যা যখন ক্রমান্বয়ে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় ক্রমবাচক। আর নর্মালি একটা নাম্বার বলে দেওয়া হলো, তাহলে সেটা সংখ্যাবাচক। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এই আবার নাম্বার বলতে কিন্তু এখানে আর একটা কথা আছে। নাম্বার বলতে যে মোবাইলের নাম্বার, ওটা কিন্তু না, ওটা কিন্তু একটা আইডেন্টিটি, ওটা আরেকটা আইডেন্টিটি। মানে কোনো একটা নাম্বার যদি বলা হয়, সেটা কিন্তু একটা বিশেষ্যর মধ্যে পড়ে যায়। একটা নাম্বার মানে একটা নাম, মানে ওই লোকের নাম। তো ওই জন্য ওইটা কিন্তু আবার ওই নাম্বার কিন্তু আবার ধরা যাবে না, মানে মোবাইল নাম্বার যেটা, বা হচ্ছে ভোটার আইডি কার্ডের যে নাম্বারগুলো, এগুলাকে কিন্তু আবার কখনোই বিশেষণ ধরা যাবে না। এগুলাকে যদি ধরতে হয়, তাহলে বিশেষ্য ধরতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য নাম্বার নিয়ে অনেকের ঝামেলা লাগে। তো আমি ব্যাপারটা মনে হয় বোঝাতে পেরেছি যে ক্রমান্বয়ে যদি কোনো সংখ্যা বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে কি বোঝাচ্ছে? সেই ক্ষেত্রে হচ্ছে ক্রমবাচক বোঝাচ্ছে। পৃষ্ঠার কথা আসলে ক্রমান্বয়ে আসে। কিন্তু আমি যদি বলি 10 টাকা দিলাম, 10 টাকার মধ্যে কি ক্রমান্বয়ে আসে? বিষয়টা ওরকম ক্রমান্বয়ে, ক্রম অনুসার ব্যাপারটা আমরা চিন্তা করি না, একের পর এক ব্যবহার চিন্তা করি না। আশা করি এই দুটো বিষয়, সংখ্যাবাচক, ক্রমবাচক, অনেকের একটা ঝামেলা থাকে, অনেকে প্রশ্ন করে, আমার মনে হয় এই প্রশ্নের জায়গাটা আমি উত্তর দিতে পেরেছি। এবার সব পরিমাণবাচক, এই ক্ষেত্রেও কিন্তু সংখ্যা ব্যবহার হয়। কিন্তু ওই যে পরিমাণ, তুমি যদি হচ্ছে একটু আগে আমরা মনে হয় পড়ছিলাম যে পরিমাণবাচক, যে বস্তুবাচকের ভিতরে, দ্রব্যবাচকের ভিতরে কিছু থাকে হচ্ছে সংখ্যা নির্ণয় করা যায়, আর কিছু হচ্ছে পরিমাণ বোঝায়।
তো ওই যে পরিমাণবাচক বিশেষ্যগুলো যখন কোনো একটা সংখ্যাতে প্রকাশ করা হয় তখন কিন্তু সে পরিমাণবাচক বিশেষণ হয়ে যায়। বিঘাটেক জমি, এটা তো নিশ্চয়ই একটা পরিমাণ। 1000 টনি জাহাজ, 1 কেজি চাল, সবগুলোই কিন্তু একটা পরিমাণ বোঝায়। আশা করি বুঝতে পেরেছো। পরিমাণবাচক নিয়ে খুব একটা ঝামেলা থাকার কথা না আর কি। এবার অংশবাচক, অর্ধেক বা সিকিয়ানা বা আটানা, চৌথা, তেহাই, অর্ধ, এই কথাগুলো কিন্তু সবসময় কি হয়, এই কথাগুলো কিন্তু হচ্ছে অংশ বোঝায়। আশা করি বুঝছো। ওকে, এবারে চলো হচ্ছে উপাদানবাচক। উপাদান মানে হচ্ছে জিনিসটা কেমন আর কি, কিরকম উপাদান, ওই পদার্থটা কেমন। আমি যদি বলি খুব নরম, মাটিটা অনেক নরম, তাহলে ওই মাটি সম্পর্কে কি বলা হলো, মাটিটা নরম। ওই উপাদান সম্পর্কে একটা কোনো একটা গুণ প্রকাশ করা হলো, বিশেষণ দেওয়া হলো। বেলে মাটি, মাটিটা কেমন, বেলে মাটি, তাহলে বালুওয়ালা মাটি। তারপর হচ্ছে কলসিটা কেমন, মেটে কলসি, মানে মাটির কলসি। উপাদানের গুণ প্রকাশ করা হচ্ছে। উপাদানের যখন বিশেষণ হয় তখন সেটা হচ্ছে উপাদানবাচক বিশেষ্য। এবার চলে আসা হচ্ছে প্রশ্ন, WH ওয়ার্ড বা যে কোনো প্রশ্ন, সেটা হচ্ছে হতে পারে অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি সাহায্যকারী ভার্ব আর কি, বাংলায় যদি বলি আর কি। যাই হোক না কেন, যখন প্রশ্ন করা হয় তখন ওই প্রশ্নও কিন্তু হচ্ছে একটা বিশেষণ হতে পারে। একইভাবে এই প্রশ্নটা হচ্ছে যেটা আমরা যেটা প্রশ্ন করি, প্রশ্ন দিয়ে কিন্তু হচ্ছে অনেক সময় বিশেষণটা বোঝাই। মানে কিরকম বোঝাই, আমি যখন ধরো নর্মালি তুমি চিন্তা করো, ধরো আমার মা হসপিটালে আছে, তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আপনার মায়ের অবস্থা কেমন, তাহলে এটা দ্বারা তুমি কি ওই অবস্থাবাচক কি, তুমি একটা কি বোঝাচ্ছ, অবস্থাবাচক কোনো একটা কিছুতে ওই তখনকার অবস্থাটা কি, ভালো না খারাপ, এটা বোঝাচ্ছে। এই যে ভালো খারাপ, ভালো খারাপ যেটা বোঝায় সেটা কি, নিশ্চয়ই বিশেষণ। এখন তুমি দেখো, প্রশ্ন দিয়ে তুমি ভালো খারাপটা বোঝাচ্ছ। যখন প্রশ্ন দিয়ে যখন কোনো একটা ভালো খারাপ বোঝায় তখন কিন্তু সেটা কি হয়ে যায়, ওই প্রশ্নবাচক বিশেষণ হয়ে যায়। বেসিক্যালি এখানে বুঝতে হবে যে প্রশ্নটা বিশেষণ না, প্রশ্ন করার ধরনটা বিশেষণ। মানে প্রশ্নটা এমনভাবে করা হয়েছে, ওই প্রশ্ন দ্বারা আবার ভালো মন্দ বুঝিয়েছে। এখন প্রশ্ন তো অনেক হতেই পারে, তাই না? যেমন আমি বললাম তুমি কি খেয়েছো, এটাও তো প্রশ্ন। তুমি এই প্রশ্ন দ্বারা কি কোনো ভালো মন্দ টাইপের কোনো কিছু বুঝছো না। ব্যাপারটা হচ্ছে প্রশ্নবাচক যেটা বলছো সেটা হচ্ছে মানে ওই প্রশ্নবাচক মানে হচ্ছে ওইটা দিয়ে মূলত হচ্ছে কোন একটা ভালো মন্দ অবস্থার গুণ বোঝাচ্ছে। আশা করি বুঝেছো। কত দূর পথ, তাহলে এই কত দূর পথ বলতে কোন একটা সংখ্যা দিয়ে আমরা কোন একটা মাইল বুঝিয়ে দেবো বা কিলোমিটার বোঝাবো। তাহলে ওইটা দ্বারা কিন্তু ওই প্রশ্ন দিয়ে কিন্তু ওই যে দেখো কোনো না কোনো একটা বিশেষণ কিন্তু বের হয়ে আসে। তো সেই ক্ষেত্রে প্রশ্নও কিন্তু কোনো কোনো সময় বিশেষণ হিসেবে কাজ করে। আশা করি বুঝেছ। এবার চলেছে নির্দিষ্টতা জ্ঞাপক। নির্দিষ্টতা জ্ঞাপক কি, মাঝে মাঝে আমরা যখন কাউকে নির্দিষ্ট করে দিই সেইটা কিন্তু হচ্ছে তার একটা বিশেষণ হয়। যেমন আমি বললাম এই লোক, এই স্পেসিফিক কোনো কিছু স্পেসিফিক করণটাও কিন্তু একটা বিশেষায়িত করা। এই ঘর, এই বাড়ি, আমার বাড়ি, এই ছেলে, সেই ছেলে, এরকম তুমি যখন এই সেই বলে যখন বলবা, এই নির্দিষ্টকরণ আমরা অনেক সময় এটা জানি না, আসলে এটা আমার জানার বাইরে আর কি। নর্মালি আমরা এভাবে ভাবি না আর কি, কিন্তু এটা আমাদের একটু জানতে হবে আলাদা করে যে কোনো কিছু নির্দিষ্টকরণটাও কিন্তু একটা বিশেষণ। তাহলে যেটা দিয়ে তুমি নির্দিষ্ট করছো, যেমন এই সেই, এইগুলোও কিন্তু হচ্ছে কি বিশেষণের মধ্যে পড়ে। নির্দিষ্ট এইটা, এই মোবাইল, কোনটা নিবে, এই মোবাইলটা নিব। এই যে এই মোবাইলটা, কোন ছেলেটা, এই ছেলেটা, এই লোকটা, এই ছেলেটা এই লোকটা মানে হচ্ছে এইটাকেই একদম নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। আশেপাশে যে আরো তো ছেলে আছে বলে বাদ দিয়ে আমি ওকেই আলাদা করেছি, যেহেতু ওকেই আলাদা করেছি তার মানে কি অবশ্যই তার মধ্যে কোনো গুণ আছে। গুণ হতে পারে খারাপ, গুণ হতে পারে ভালো, সেটা তো বিষয় না। ভালো হোক খারাপ হোক সেটা তো বিষয় হতে পড়ছে। কিন্তু যখন স্পেসিফিক করছি মানে নির্দিষ্ট করছি, সেইটা কিন্তু হচ্ছে এই নির্দিষ্টকরণটা তখন কিন্তু একটা বিশেষণের মধ্যে পড়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল হচ্ছে মোটামুটি তোমাদের বিশেষণের বেশ কিছু প্রকারভেদ ছিল, নাম বিশেষণের বেশ কিছু প্রকারভেদ। আমরা একটু যদি বিশেষণের বেশ কিছু গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে আমরা একদম আমাদের যে আরো বিস্তারিত আলোচনা ভাব বিশেষণ সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। চলো আমরা একটু সেই আলোচনায় চলে যাই। বিশেষণের গঠন পদ্ধতি বলতে বিশেষণ শুধুমাত্র যে ওই একই রকম হবে তা না, বিশেষণ গঠন পদ্ধতি অনেক রকম হয়, ক্রিয়াবাচক হয়। যেমন হারানো সম্পত্তি, হারিয়ে গিয়েছে, অনাগত দিন, মানে কোনো একটা দিন আসছে,
এখানে একটা কাজ বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। এই যে ক্রিয়া দিয়েও কিন্তু কি হচ্ছে, বিশেষণ হচ্ছে। অব্যয় দিয়ে আচ্ছা, উপরি, আচ্ছা মানুষ মানে আচ্ছা মানে ভালো মানুষ, এটা ভালো, আচ্ছা। উপরি পাওনা মানে পাওনার উপর যদি উপরে উপরে যদি কিছু পাওয়া যায় সেটা উপরি পাওনা। এই যে উপরি কথাটা তো অবশ্যই কি হচ্ছে, বিশেষণ। মানে আবার ওদিকটা দেখো, এটা কিন্তু অব্যয়, অব্যয় আবার বিশেষণ। আমি যে কথাটা বলছিলাম আর কি, শুধুমাত্র আমরা যদি বিশেষণ যদি বলি যে ক্রিয়া, সর্বনাম, বিশেষণ, বিশেষ্য, তা না। বিশেষণেরও বিশেষণ হয়, আবার অব্যয়ের বিশেষণ হয়। যদি আমরা আরো বিস্তারিত দেখবো সামনে, কিন্তু এই যে এখন অব্যয়ের সামনে পড়ে গেল দেখে তোমাদেরকে আলোচনার মাধ্যমে বলে দিলাম। তারপর দেখো সর্বনাম জাত, কবে কার কথা, কোথাকার কে, এইটাও কিন্তু হচ্ছে একটা বিশেষণ। তারপরে সর্বনাম দিয়েও বিশেষণ হচ্ছে। তারপর দেখো সমাস সিদ্ধ, সমাস সিদ্ধ বলতে সমাস জাত, তাহলে সমাস গঠিত। সমাস গঠিত শব্দগুলোও কিন্তু সমাজ যে সকল শব্দগুলো হয় সেগুলোও কিন্তু বিশেষণ হতে পারে, যেমন বেকার, নিয়ম বিরুদ্ধ, চৌচালা ঘর, এগুলো। তাহলে আমরা এগুলো দেখতে পারলাম। বিপসামূলক, আচ্ছা বিপসা কথাটা মানেটা কি? বিপসামূলক কথাটা মানেটা হচ্ছে কোনো একটা কথা যদি বারবার হয়, হাসি খুশি মুখ, মানে বরাবরই, সবসময়, প্রতিনিয়ত, বারবার এরকম হাসি খুশি মুখ। তাহলে হাসি খুশি মানে কি, ও প্রতিনিয়তই সবসময় একটা এর একটা খুশি খুশি ভাব থাকে। কাদো কাদো চেহারা একটা কাদো কাদো ভাব। ডুবু ডুবু নৌকা, মানে নৌকা দেখবো দুলে, খালি দুলে, একটু পরপর দুলে। কেউ যারা ভাষা জানে না, নৌকা উঠলে কিন্তু দেখা যায় একটা দোদমন ভাবে যায়, না আমি উঠবো না, ডুবু ডুবু ভাব, এরকম একটা বিষয়। এই যে দেখো ওই যে ডুবু ডুবু ভাব, ব্যাপারটা কিন্তু এরকম না, ডোবার ব্যাপারটা একবারই হয়। ও যতক্ষণ নৌকায় থাকে ততক্ষণ কিন্তু ওর ভিতরে বারবার বারবার ডুবে যাবে এরকম ভাব কাজ করে। তো ওই জন্য কোনো একটা কিছু যদি বারবার টাইপের কিছু একটা হয় তখন সেটা কিন্তু বিপসামূলক বোঝায়। এখানে বিশেষণ বোঝানোটা আমার মানে মূল উদ্দেশ্য ছিল না, বেসিক্যালি বিপসাটা কথাটা বোঝাচ্ছিলাম আর কি। আচ্ছা অনুকার, অনুকারজাত অব্যয়, যেমন কনকনে, সনসনে, মানে অনুকার জিনিসটা কি? অনুকার জিনিসটা হচ্ছে কোনো কাল্পনিক কোনো একটা শব্দ আর কি। যেমন আমরা মানুষের প্রায় বলি যে ঘেউ ঘেউ, ম্যাও ম্যাও, তারপর হচ্ছে এরকম বিভিন্ন রকম শব্দ আছে, যেমন হচ্ছে কনকনে, সনসনে, দিকি দিকি, টসটসে, এই ফলগুলো। তাহলে এখন দেখো টসটসে ফল, দিকে দিকে আগুন, সনসনে হাওয়া, তারপর হচ্ছে কনকনে শীত, এই সবগুলোই কিন্তু হচ্ছে অনুকার বোঝায়, এবং এগুলো সবগুলোই হচ্ছে অব্যয়। বিশেষ করে এখানে যে একটা শব্দ, আমাদের একটা গান আছে দিকি দিকি আগুন জ্বলে, তো এই গানটাও কিন্তু আমরা অনেকবার শুনেছি, খুব প্রিয় একটা গান, ব্যান্ডের একটা গান। তো যাই হোক, এরপর চলো পরেরটাতে হচ্ছে কৃদন্ত। আচ্ছা কৃদন্ত মানে হচ্ছে কৃত প্রত্যয় যুক্ত। আবারও বলছি, কৃত প্রত্যয় যুক্ত। তাহলে কৃত প্রত্যয় কি বা তদ্ধিত প্রত্যয় কি এখানে আলোচনা করব না, কারণ আমি কৃত প্রত্যয় মানে সংস্কৃত কৃত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের আলাদা ক্লাস নিয়েছি। অবশ্যই সেই ক্লাসগুলো একটু দেখবে, তাহলে সেখানে কৃদন্ত এবং কৃত প্রত্যয়ের যে মানে তদ্ধিত প্রত্যয়ের যে আলোচনাগুলো সেখানে রয়েছে, আশা করি তুমি সেখানে পাবে। তো কৃদন্ত মানে হচ্ছে, যদি ছোট্ট করে বলতে চাই তাহলে হচ্ছে কৃত প্রত্যয়ওয়ালা যে বিশেষণ। এক কথায় বুঝতে পেরেছো? এরকম কৃতি সন্তান, চলন্ত লোক, এটা দেখো চলযোগ অন্তরে, এই যে চলন্ত, এটা তো ক্রিয়া, তাই না? তারপর দেখো তদ্ধিদান্ত, একই কথা। তদ্ধিত মানে শব্দ, মানে শব্দের শেষে যদি কোনো প্রত্যয় থাকে, জাতীয়, জাতযোগ ইয়, নৈতিক, নীতিযোগ ইক, এরকম। তাহলে এই জাতীয় সম্পদ, নৈতিক দল, এরকম। আচ্ছা এবার চলে যাচ্ছে উপসর্গযুক্ত। উপসর্গ তো আমরা পড়েছি, উপসর্গ 3 প্রকার হয়, যেমন হচ্ছে বাংলা বিদেশি, আরটা হচ্ছে সংস্কৃত, যেমন অজনা, আনা, এগুলা, প্রপরাবসমনি, অনু, অব্দুল, নির্বি, এই যে এই উপসর্গগুলো রয়েছে, এরকম উপসর্গ যুক্ত হয়, যেমন নি, অপ, এখানে দেখতে পাচ্ছি অপ, নির, এগুলো কিন্তু হচ্ছে উপসর্গ। এই কারণে এগুলো হচ্ছে বেসিক্যালি উপসর্গযুক্ত বিশেষণ। বিদেশি, বিদেশি হচ্ছে নাস্তানাবুদ, লাওয়ারিশ, এগুলো সবই হচ্ছে বিদেশি। যেহেতু এগুলো বিদেশি হওয়ার কারণে কিন্তু এগুলোকে বিশেষ মানে বিদেশি শব্দের বিশেষণ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা একটু মূল আলোচনায় চলে যাব, যেটা হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণটা পরীক্ষা একটু বেশি বেশি আসে। আচ্ছা ভাব বিশেষণ বেশ খানিকটা সহজ আছে, আমার কাছে একটু সহজই মনে হয়। আমি খুব একটা এটা আলোচনা মানে অনেক বেশি আলোচনা করলেই যে এই সম্পর্কে মানে বেশি কিছু জানতে পারবে সেটা কিন্তু তা নয়, মানে আলোচনাটা অনেক সহজ আর কি বেসিক্যালি। এখন এই ভাব বিশেষণ আবার 4 প্রকার: ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। এগুলো চলো আমরা একটু উদাহরণ দেখি। আমাদের মনে হয় উদাহরণ দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। যেমন ক্রিয়া বিশেষণ উদাহরণ যদি বলি, ধীরে ধীরে বায়ু বয়, বায়ু যে বয়ে বেড়াচ্ছে, বইছে, এই ব তো ক্রিয়া, ক্রিয়াটাকে মডিফাই করছে। এই মডিফাই কথাটা কেন বলছি, কারণ এই কথাটা আমরা ইংলিশে প্রচুর ব্যবহার করি। তো ক্রিয়াকে যখন মডিফাই করে,
যে শব্দটা ক্রিয়াকে মডিফাই করবে সেই তো ক্রিয়া বিশেষণ। তাহলে এই বয়ে চলায়, বয়ে চলে যাচ্ছে, এটাকে মডিফাই করছে কে? এটাকে মডিফাই করছে হচ্ছে ধীরে ধীরে। একবার এসো, কখন এসো? আগে না পরে? তাহলে পরে এসো। এই পরে আসাটা কি করছে? আশাটাকে একটা বিশেষায়িত করছে, মডিফাই করছে পরে। তাহলে এই পরেটা হচ্ছে এখানে বেসিক্যালি কি হবে? এখানে এটা হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ হবে, ক্রিয়াকে মডিফাই করলে। এবার যদি বিশেষণকেই যদি মডিফাই করে, যেমন সামান্য দুধ দাও, কিন্তু সামান্য দুধকে আমি কি বললাম? একটু সামান্য, মানে সামান্য একটু দুধ দাও, মানে সামান্যটাকেও আরো বিশেষায়িত করলাম, মানে আবার হচ্ছে মডিফাই করলাম একটু, মানে সামান্যটা একেবারেই মানে খুবই আরো বেশি সামান্য। আমি তো বলছি দুঃখিত, আবার দুঃখিতকে বলছে অতিশয় দুঃখিত, মানে অনেক বেশি দুঃখিত। বলা যাচ্ছে রকেট দ্রুত চলে, আর দ্রুত তো এটা এমনি বিশেষণ, ওই বিশেষণকে আবার বিশেষায়িত করা, অতি দ্রুত চলে। তো বিশেষণকে যখন আবার বিশেষায়িত করে তখন বিশেষণের বিশেষণ। আশা করি যে উত্তরটা পেয়ে গিয়েছো। আমি শুরুতেই যেটা বলছিলাম, স্পেসিফিক আমাদের বইয়ের মধ্যে সংজ্ঞাটা দেওয়া আছে, যদি আমি বইয়ের মতো করে একদমই পড়াই না, বইয়ের মতো করে পড়ানোর আমার একদম স্টাইল ওরকম হয় না, কিন্তু তারপরেও বলছি যে বইয়ের মধ্যে স্পেসিফিক সংজ্ঞাটা আমার একদম পছন্দ হয়নি, তাই তো আমার মতো করে ব্যাখ্যা করেছি। আশা করি বুঝতে পেরেছ। অব্যয় বিশেষণ এই একটা উদাহরণ, এটা হচ্ছে ধিক্তারে শতধিক্তারে নির্লজ্জ যোজন। বেসিক্যালি এই লাইনটা, এই শতধিক, এরকম আমরা যখন 2 বিঘা জমির যে একটা লাইন ছিল সেখানে আমরা পেয়েছিলাম, আর এই লাইনটা শতধিক সেখানেও যেরকম পেয়েছিলাম। আর বিশেষ করে এই ব্যাকরণের এই লাইনটা, মানে ধিক্তারে শতধিক নির্লজ্জ যোজন, যে নির্লজ্জ তারে শতধিক, মানে শতবার ধিক দাও। এই যে ধিক শতধিক, এটা কিন্তু হচ্ছে অব্যয়। তো যেহেতু এই ধিক অব্যয় বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু এটা অব্যয় বিশেষণ। এই একটা শব্দই বেসিক্যালি মূলত পাওয়া যায় আর কি, খুব বেশি এর উদাহরণ পাওয়া যায় না। একটা উদাহরণই অনেক বেশি ইম্পর্টেন্ট, আপাতত তোমাদের একটা উদাহরণই বোঝাচ্ছে, খুব একটা উদাহরণ বেসিক্যালি পাওয়া যায় না। আরও আছে, অবশ্যই আছে, যেমন কনকনে শীত, ছনছনে হাওয়া, এগুলো আছে। কিন্তু স্পেসিফিকভাবে অব্যয় বিশেষণ বলতে এই লাইনটাকে বা এই উদাহরণটা অনেক বেশিবার পরীক্ষায় আসে। পরীক্ষা আসার দিক থেকে এই উদাহরণটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এটা মনে রাখার কথা বলছি। আমি জানি অব্যয় আরও আছে, কিন্তু ইম্পর্টেন্ট যদি কথা বলি তাহলে অবশ্যই এটা বেশি ইম্পর্টেন্ট। এবার হলো বাক্য। আমরা অনেক সময় মনে করি কি যে বিশেষণ শুধু একটা পদকে বিশেষায়িত করবে, বাক্যকেও যে মাঝে মাঝে হচ্ছে বিশেষায়িত করে আমরা সময় বুঝি না। যেমন ধরো, আমি দুর্ভাগ্যক্রমে আর বাস্তবিক এই কথাটা বাদ দিব, আমি জাস্ট বলবো দেশ অনেক সমস্যায় জড়িয়ে আছে। কিন্তু এই পুরো কথাটাকে তুমি যদি আরেকটু বিশেষায়িত করতে চাও, মানে মডিফাই করতে চাও, তুমি যদি বলো দুর্ভাগ্যক্রমে আমাদের দেশ অনেক সমস্যা জড়িয়ে আছে, তাহলে এই যে পুরো বাক্যটাকে মডিফাই করলে এই কথাটা। আবার দেখো, আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন, ঠিক আছে, এই কথাটাকে তুমি যখন বাস্তবিকই, মানে বাস্তবেই আসলেই আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন, এই কথাটাকে পুরো বাক্যটাকে মডিফাই করে ফেললো। তার মানে এমন কিছু শব্দ আছে, কিছু শব্দগুলো শুধুমাত্র কোনো একটা পদকে না, পুরো বাক্যটাকেই মডিফাই করতে সক্ষম। তো যে পুরো বাক্যকে মডিফাই করে, মানে বিশেষায়িত করে, সেইটা হচ্ছে কি বাক্যের বিশেষণ। সেই দিক থেকে কিন্তু এই দুর্ভাগ্যক্রমে আর বাস্তবিকই, এরা কিন্তু বাক্যের বিশেষণ হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমি অতিশায়ন নিয়ে একটু আলোচনা করব। অতিশায়ন জিনিসটাকে ইংলিশে বলা হয়ে থাকে ডিগ্রি। যেমন আমরা ডিগ্রির কথা যদি বলি, যে বিষয়গুলো আমরা সবার আগে পড়ি আর কি, সেটা হচ্ছে যে, যেমন আমি যদি মূল বিশেষণ বলি লঘু, তাহলে 2-এর যদি তুলনা করি লঘিয়ান, বহুর তুলনা করলে লঘিষ্ঠ। অল্প কনিয়ান, যদি কনিয়ানের কোনো ব্যবহার নেই কনিষ্ঠ। বৃদ্ধ জায়ান জ্যেষ্ঠ। শ্রেয় শ্রেয়ান শ্রেষ্ঠ। এগুলো আমরা নর্মালি পড়ে থাকি আর কি, মানে ডিগ্রি অনুসারে, হ্যাঁ, গুড বেটার বেস্ট, ওইভাবে আমরা পড়ে থাকি। তো এখন কথা হচ্ছে যে এগুলো বাদ দিয়েও আর বেশ কিছু আলোচনা আছে অতিশায়নের, যেটাকে আমরা ডিগ্রি বলে থাকি। এবং এই অতিশায়নগুলোও কিন্তু হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ বা অ্যাজেক্টিভ, যাই বলি না কেন, এটা অনেকে অনেক উচ্চারণ করে আর কি, অনেকে অ্যাজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ বলে। আমি ভাই বাংলা পড়াই, এত কিছু আমার হিসাব দরকার নেই। কিন্তু কথা হচ্ছে যে এগুলোও কিন্তু একটা, যেগুলো ডিগ্রি বোঝায়, এগুলোও কিন্তু এক ধরনের কি অ্যাজেক্টিভ বা একটা বিশেষণ। আচ্ছা, এখন চলো এগুলো নিয়ে একটু কথা বলি। মানে ওই শ্রেয় শ্রেয়ান শ্রেষ্ঠ, সেটা তো আলোচনা আছে, ওটা তো আমরা জানি পারি। তার বাদে আলোচনাগুলো হচ্ছে কিরকম দেখো, যে যমুনা একটা দীর্ঘ নদী, এই দীর্ঘটাও কিন্তু হচ্ছে একটা কি বোঝায়, কোন একটা তুলনা। আচ্ছা, অতিশায়ন যদি আমি আরো সহজ করে, মানে ডিগ্রি বললে তো অনেকে বুঝতেছো, কিন্তু যদি বাংলায় কথাটা বুঝতে চাও, মূলত তুলনা হবে। আমি আবারও বলছি, একটা তুলনা, কম্পারিজন টাইপের কিছু থাকবে, তুলনা, কম্পারিজনটাই তো ডিগ্রি। আর ওইটাকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে, বাংলায় এসে বলা হয় হচ্ছে
অতিশায়ন। অতিশায়নটা বেসিক্যালি কি? তুলনা। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, এই যে যমুনা একটি দীর্ঘ নদী, যমুনা দীর্ঘ নদী, দীর্ঘ, এটা তার একটা তুলনা হলো। তারপর হচ্ছে এখন এই দীর্ঘ কথাটাকে যদি আমরা তুলনা করি, চলো এবার, এখন দীর্ঘ নদী এটা তো হচ্ছে একটা নর্মালি বিশেষণ, কিন্তু এটাকে আমরা কি করতে হবে? তুলনা করব। এখন যদি তুলনা করি তাহলে কি করতে হয়? দীর্ঘ কথাটাকে তুলনা করলে কখনো আমরা দীর্ঘতর বলি, কখনো দীর্ঘতম বলি। তাহলে আমি বলছি যে পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা দীর্ঘতম। ঠিক আছে, একটা কথা নর্মালি বলেছি যে যমুনা দীর্ঘ নদী, ঠিক আছে, ওকে ফাইন, এটা দীর্ঘ, এটা বিশেষণ, বুঝতে পেরেছি। কিন্তু যখনই বলা হলো পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা দীর্ঘতম, তার মানেটা কি? তার মানে যখন একটা কথা মনে রাখতে হবে, তরটা হচ্ছে দুয়ের মধ্যে তুলনা হয় আর তমটা হচ্ছে বহুর মধ্যে তুলনা হয়। যখনই দীর্ঘতর কথাটা বলা হয়েছে তখন পদ্মার মেঘনার তুলনা করা হয়েছে, আর যখন মেঘনা দীর্ঘতম বলা হয়েছে বাংলাদেশের সবার সাথে তুলনা করা হয়েছে, সবগুলো নদীর সাথে, এই জন্য তম হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। একইভাবে সূর্য বৃহত্তম, সূর্য কি? বৃহত্তম, মানে সব কিছুর থেকে বৃহত্তম। আবার বলা হচ্ছে পৃথিবী চন্দ্রের চেয়ে বৃহত্তর, পৃথিবী চন্দ্রের তুলনা হয়েছে, মানে দুইয়ের মধ্যে। আবার চন্দ্র পৃথিবীর চেয়ে ক্ষুদ্রতর, মানে চন্দ্র পৃথিবী তুলনা হয়েছে। এই যে তরগুলো দুইয়ের তুলনা। আচ্ছা, এছাড়াও হচ্ছে থেকে, চেয়ে, এইগুলা দিয়েও কিন্তু কি হয়? থেকে, চেয়ে, চাইতে, হইতে, অপেক্ষা, হতে, এই সবগুলো দিয়েও কি হতে পারে? এই সবগুলো দিয়ে অতিশায়ন বা তুলনা হতে পারে। যেমন গরুর থেকে ঘোড়ার দাম বেশি, বাঘের চেয়ে সিংহ বলবান। তারপর হচ্ছে পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা। এই যে এই সর্বাপেক্ষা, ধরো এই যে চেয়ে কথাটা, চেয়ের সাথে যদি সব কথাটা লাগাও, সবচেয়ে, তাহলে চেয়ে কথাটা দুইয়ের মধ্যে হয় আর সবচেয়ে বহুর মধ্যে। অপেক্ষা কথাটা দুইয়ের মধ্যে হয় আর সর্বাপেক্ষা বহুর মধ্যে। তাহলে আমি যদি বলি যে চাইতে কথাটা হচ্ছে দুইয়ের মধ্যে হয়, তাহলে সব চাইতে বহুর মধ্যে। তাহলে এই যে চেয়ে আর সবচেয়ে আর অপেক্ষা আর সর্বাপেক্ষা, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। অনেক সময় আমাদের পার্থক্যটা বলতে পারে, অপেক্ষা সর্বাপেক্ষার মধ্যে পার্থক্য। অপেক্ষা মানে দুইয়ের মধ্যে তুলনা হবে আর সর্বাপেক্ষা মানে হচ্ছে বহুর মধ্যে তুলনা হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার চলো 2 বিঘা জমির আর একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ মাটির সোনার বাড়া। এই বাড়া কথাটা মানেটা কি? এই বাড়া মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে বেশি, সোনার চাইতেও বেশি। মানে যে উপেনের কাছে ওই 2 বিঘা জমিটা সোনার চাইতেও বাড়া, মানে বাড়ন্ত, বেশি, মানে মূল্যবান। তাহলে এই যে ওই মাটির সাথে সোনার একটা কি হয়েছে, এখানে তুলনা হয়েছে বাড়া শব্দটা দিয়ে। যেহেতু তুলনা হয়েছে তার মানে কি? অবশ্যই কম্পারিজন, মানে অতিশায়ন। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে মোটামুটি আলোচনা। আর বিশেষ করে অতিশায়নের দুয়ের মধ্যে যখন তুলনা হয়, আমরা যে একটু আগে যেরকম পড়ছিলাম লঘু, লঘিয়ান, লঘিষ্ঠ, ইয়স বা ইষ্ঠ দিয়ে যেগুলো হয় সেগুলো তো আমরা জানি, কিন্তু ওগুলোর পাশাপাশি আমার কাছে কেন জানি মনে হয় এগুলো একটু জানা দরকার। তরতম অথবা চেয়ে, চাইতে, অপেক্ষা, সর্বাপেক্ষা, এই উদাহরণগুলো, বিশেষ করে এ মাটির সোনার বাড়া, এটা কিন্তু হচ্ছে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসে তখন আমরা হঠাৎ করে হটকে যাই। আশা করি তোমাদের কাছে যেহেতু জিনিসগুলো আলোচনা করে দেওয়া হয়েছে, এই অতিশায়ন নিয়ে তোমাদের কাছে আর কোনো সমস্যা থাকবে না। যদিও বিশেষণের মধ্যে অতিশায়নটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা নয়, তবে জানার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন পরীক্ষা আসবে আশা করি তোমাদের এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা ছিলে তাদের প্রত্যেকেই বলছি থ্যাংক ইউ। তবে তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পরের পর্ব কিন্তু রয়েছে এবং সেখানেও আমরা আলোচনা করব সর্বনাম নিয়ে এবং পুরুষ নিয়ে। কি পুরুষ? ক্লাস করো, তারপর বুঝতে পারবে কোন পুরুষের কথা বলা হচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।